আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। তবে অনুষ্ঠানে যাওয়ার আগে একটা কথা বলিনি, দুঃখ প্রকাশ করি। গতকাল আমাদের এই অনুষ্ঠানে মহিউদ্দিন আহমেদ এসেছিলেন। আলোচনা প্রসঙ্গে তিনি বলেছিলেন কর্নেল অলি জামাত ইসলামে যোগ দিয়েছেন। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে উনি কি যোগ দিয়েছেন নাকি জোটে যোগ দিয়েছেন। উনি বলেছিলেন না, দলে যোগ দিয়েছেন। আমার কথা শুনবার পরে রাতে গিয়ে তিনি চেক করেছেন, সকালবেলা দেখেছেন, তারপরে দুপুরের আগে আমাকে ফোন করেছেন এবং বলেছেন যে না, আমি তথ্যটা ভুল বলেছিলাম। আমরা দুঃখ প্রকাশ করছি, কর্নেল অলি জামাতে যোগ দেননি, কথাটা আমরা ভুল বলেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় জ্বালানি সংকট, গার্মেন্টস শিল্প এবং অন্যান্য। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিক ও রপ্তানিকারকদের সংগঠন BGME এর সভাপতি মাহমুদুল হাসান খান। যারা মাহমুদুল হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে প্রশ্ন করছি, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের প্রভাব তৈরি পোশাক শিল্পের উপর পড়েছে। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে রেকর্ড লোডশেডিং। অনেক পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎপাদন বন্ধ। পোশাক খাতের এই সংকট আসলে কোন দিকে যাচ্ছে? আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে প্রিয় দর্শকদেরকে, BGME এর সদস্যদের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে যে জ্বালানির সমস্যা তৈরি হলো, এটাতে আমাদের অনেকগুলা বিষয় পরিষ্কার হয়ে গেছে। জাতীয়ভাবে যেটা পরিষ্কার হয়েছে যে জ্বালানি সোর্সের যে আমাদের যে ক্ষেত্র, সেটার ডাইভার্সিফিকেশন প্রয়োজন। এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জ্বালানি নির্ভরতা, যেহেতু এখন আমাদেরকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে, এটা যে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, এটা প্রমাণ হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে অবশ্যই যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প সবচেয়ে বড়, আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা আছে, যারা আমাদের কেউ কেউ মেম্বার, যারা ভার্টিক্যাল সেট আপ, যাদের টেক্সটাইল স্পিনিং আছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতির মাত্রাটা হলো এই মুহূর্তে আমাদের যে উৎপাদন সক্ষমতার আমরা 70% পর্যন্ত আমরা উৎপাদন করতে পারছি এই জ্বালানির সমস্যার কারণে। আর এখানে যে বিষয়টা আসছে, কিছু কিছু পোশাক শিল্পে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছুটা হলেও বিভ্রান্তি আছে। আসলে বিষয়টা হচ্ছে 5ই আগস্ট সরকারি ছুটি, সেটা বুধবার ছিল, মাঝখানে বৃহস্পতিবার। সাধারণত আপনারা জানেন যে আমাদের ছুটি হলো শুক্রবার। এই বৃহস্পতিবার ছুটি দিয়েছে কেউ কেউ, এটার সাথে কেউ শনিবার যোগ করেছে। যেহেতু জ্বালানি নেই, আমরা উৎপাদন প্রক্রিয়া চলমান রাখতে পারছি না, সেহেতু গাজীপুর, আশুলিয়া কেন্দ্রিক অন্য জায়গায় অনেক ফ্যাক্টরি টানা 4 দিন ছুটি দিয়ে দিয়েছে। এইটা এইবার বেশি আলোচিত হয়েছে জ্বালানি সংকটের কারণে, কিন্তু এটা আমাদের একটা নিয়মিত চর্চা। শ্রমিকদের তরফ থেকেও দাবি আসে যে মাঝখানে হলো একদিন খোলা, আগে সরকারি ছুটি, পরে শুক্রবার, এরকম ক্ষেত্রে আমরা টানা 3 দিন ছুটি দিয়ে দিই। এবং এই বাড়তি ছুটিটা ভবিষ্যতে হয় তাদের আর্নলিভ থেকে অ্যাডজাস্ট করা হয় আইনসম্মতভাবে, অথবা তারা বাড়তি কাজ করে দেয়। তো এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে জ্বালানি সংকটের কারণে ফ্যাক্টরিগুলো শাটডাউন হয়ে যাচ্ছে। আসলে শাটডাউন না, আমরা আমাদের যে ক্যাপাসিটি, উৎপাদন সক্ষমতা, তার 70% বা 65% ক্যাপাসিটিতে আমরা চালাচ্ছি। এটা হলো বাস্তবতা। এবং এইটার জন্য আর্থিক যে ক্ষতি হচ্ছে, এটা একটা বিষয়। আমাদের ফ্যাক্টরিগুলো নন কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের বায়ারদের আস্থা দিন দিন কমে যাচ্ছে। তৃতীয়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা BGME থেকে বায়ারদের সাথে আমরা ভার্চুয়াল মিটিং করেছি, কারণ এখন অধিকাংশ বায়ারই হলো আপনার ছুটিতে গেছে, এই সময়টা তারা ছুটিতে যায়। ভার্চুয়াল মিটিংয়ে আমরা জ্বালানির যে সিচুয়েশনটা, জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য নিয়ে সেটা তাদেরকে আমরা দিয়েছি। বাস্তব অবস্থাটা আমরা বর্ণনা করেছি এবং সামনের দিকে কী চ্যালেঞ্জ আছে, কখন এটা আপনার এই সমস্যার সমাধান হবে, সেই ব্যাপারেও আমরা তাদেরকে ব্যাখ্যা করেছি। ওকে, কি আশা করেন, কি কতদিন এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে?
আজকেও সরকারের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস পেয়েছে? এখানে এই সমস্যাটা হয়েছে হলো আপনারা সবাই এখন জানেন যে এফএসআরইউ আমাদের দুইটা, এই দুইটা বেসিক্যালি রিগ্যাস্টিফিকেশন, এক একটার সাইজ হচ্ছে আপনার 500 মিলিয়ন এমএমসিএফডি। একটা অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে গেছে, এটা এখন সবাই আমরা জানি। সেইটার আংশিক রিপেয়ার হয়েছে। একটা এফএসআরইউতে দুইটা বয়লার থাকে, একটা ঠিক হয়েছে আর একটা ঠিক করতে হবে। আজকের যে সর্বশেষ তথ্য আমরা জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে জেনেছি যে একটা ঠিক হয়ে গেছে, বাকিটা ঠিক করতে হলে এই দুইটার মধ্যে 3 দিন বন্ধ দিতে হবে টানা। তো টানা 3 দিন বন্ধ, 72 ঘন্টা 3 দিন বন্ধ দিতে হলে আবারও এই চ্যালেঞ্জটা আসবে। আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে যে কখন বন্ধ দিলে কম ক্ষতি হবে। আমরা বলেছি যখনই দেন সহসাই দিয়ে দেন, কিন্তু শুক্র শনিবারটা এই 3 দিনের মধ্যে রেখেন, কারণ শুক্র শনিবারে আমাদের ফ্যাক্টরিগুলা বন্ধ থাকে। তো এটার সাথে অ্যাড করতে হবে আরেকটা দিন, সেটা বৃহস্পতিবার হইতে পারে, রোববার হইতে পারে। আমরা বলেছি রোববারেই দেন, কারণ রোববারে অনেক হলো আপনার প্রাইভেট অফিস বন্ধ থাকে। তো এই চ্যালেঞ্জটা নিতেই হবে, যেহেতু নিতেই হবে সেহেতু আমরা বলেছি আপনার আগামী শুক্র শনিবারই করে ফেলেন। তো এটা নিয়ে ওনারা কাজ করছেন। এইটা হয়ে গেলে এই এফএসআরইউটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সাময়িক সমস্যার সমাধান। আপনারা হয়তো জানেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে বিএনপির চেয়ারপারসন ব্যবসায়ীদের সাথে বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখনই কিন্তু বিজেপি থেকে আমরা রেজ করেছিলাম যে দুইটা এফএসআরইউ খুব চ্যালেঞ্জিং, প্রাকৃতিক কারণে, টেকনিক্যাল কারণে, অ্যাক্সিডেন্টাল ইস্যুর কারণে যে কোনো সময় যে কোনো একটা এফএসআরইউ নষ্ট হইতে পারে। তাহলে 3rd and 4th এফএসআরইউ নিয়ে চিন্তা করতে হবে। তো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আমরা দায়িত্ব যদি পাই জনগণের ইচ্ছায় আমরা এটা নিয়ে করব। তো সেটা করতে ধরেন এই প্রায় 5-6 মাস হয়ে গেল। একটা এফএসআরইউ আপনি চাইছেন এফএসআরইউ বাড়াতে আরো? জি, কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তের যে ফরেন কারেন্সি রিজার্ভ সিচুয়েশন, তাতে করে আমরা জ্বালানি আমদানির সক্ষমতা রাখি ইন টার্মস অফ ফরেন কারেন্সি। মাঝখানে তো একটা বড় চ্যালেঞ্জ গেছে, আপনি জানেন, সেটা রিপেয়ার্ড হয়ে গেছে। তৃতীয়টা হলে 500 মিলিয়ন করে 1500 মিলিয়ন এমএমসিএফডি, মানে মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এটা দেওয়া যাবে। 3টার বেশি 4টা করা যাবে না, কারণ যে সঞ্চালন লাইন সেটার ক্যাপাসিটি নাই। তারপরেও আমরা বলছি যে 4র্থটাও আনতে হবে। এই জন্য 3টার চললে যে কোনো সময় যে কোনোটা নষ্ট হইতে পারে, রেগুলার মেনটেন্যান্সের বিষয় আছে। তো তৃতীয়টা অর্ডার দেওয়া হয়েছে, আমরা আশা করব 4র্থটাও দেওয়া লাগবে। তৃতীয়টার অর্ডার দেওয়া হয়েছে? জি, তৃতীয়টার ক্যাবিনেটে পাস করেছে এবং আমি যতদিন চাইনিজ কোম্পানি এটা দায়িত্ব পেয়েছে এবং অফিসিয়াল ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিনা জানি না। যত তাড়াতাড়ি দেওয়া হবে অত ভালো, কারণ এটা করতে 2 বছর সময় লাগবে এবং 2টা শীতকাল লাগবে। এটা বিল্ড করতে, এটা বিল্ড করে এখানে চালু করতে 2 বছর লাগবে। খালি এফএসআরইউটা একটা ভাসমান টার্মিনাল আসবে, আমরা লোকালি তো চালু করতে পারি না। না, এটা তো ইম্পোর্ট, বিদেশি চায়নাকে বলা হয়েছে সেটা বাড়াতে এবং চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। আগের দুইটা যেমন একটা করে হলো আপনার আমেরিকান কোম্পানি এক্সেলারেট, একটা হলো সামিট করছে, আর এটা চাইনিজ একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। এখানে এই ভাসমান টার্মিনালটা আনলেই হবে না, এই সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন টানতে হবে, যেখানে আমাদের রিগ্যাস্টিফিকেশন, এটা তরল আকারে আসবে, রিগ্যাস্টিফিকেশনটা এর মাধ্যমে হইতে হবে। তো 3টা যদি চলে তাহলে আমাদের সাময়িকভাবে যে আমাদের যে অ্যাপিটাইট ইতিমধ্যেই তৈরি হয়েছে সম্ভব। এর বাইরে আমরা বলছি যে 4 নম্বরটা হয়ে যাওয়ার পরে আর এফএসআরইর প্রয়োজন নাই, কারণ এটা চ্যালেঞ্জিং বেশি, আমাদেরকে ল্যান্ড বেজ স্টোরেজ। 3 নম্বরটাই হয়নি, 4 নম্বরের কথা এখন এটা বলছেন, ঠিক আছে, কিন্তু এইটার এক্সপেকটেশন কি হতে পারে, কবে নাগাদ হতে পারে? এটা যত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে তত ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন কবে, আমি বলবো ইয়েস্টারডে। ঠিক আছে, কেন আবার বলছি, আমাদের যে নিজস্ব এক্সপ্লোরেশন প্রতি বছরে 150 এমএমসিএফডি করে কমছে। তো এটা যদি আগামী 2 বছর পরে 300 কমবে, যদি নতুন করে কোনো এক্সপ্লোরেশন না হয়। তো নতুন করে এক্সপ্লোরেশন 2 বছরে এক্সপেক্ট আমরা করি না, কারণ অফশোরে এখনও বিড হয়নি। টেন্ডার ওপেন হবে সম্ভবত সেপ্টেম্বরে, তারপরে কারা সাবমিট করবে তাদের সাথে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হওয়ার পরে তারা কাজ শুরু করবে, 5 বছরের বিষয়। সো এই 2 বছরে যে 300 কমে যাবে, এইটার সলিউশনটা হচ্ছে যে 3 নম্বর তো লাগবেই, 4র্থটা স্ট্যান্ড বাই থাকতে হবে। আর একটা সলিউশন হচ্ছে আপনার যে ল্যান্ড বেজ স্টোরেজ, এগুলো তো সবই ভাসমান, ল্যান্ড বেজ স্টোরেজ সিস্টেমেও যেতে হবে এবং সেই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হবে।
একটা কথা শোনা যাচ্ছে যে জ্বালানি খাতের বেশ একটা অংশ বেসরকারি খাতে দেওয়া হবে, এটাকে কিভাবে দেখেন? তেল আমদানিতে এটা করা হচ্ছে, এটা কি রকম, এটা কি সংকট সমাধান করবে? এটা কি দীর্ঘমেয়াদে জ্বালানি খাত বেসরকারি ব্যবসায়ী গ্রুপের হাতে চলে যাবে? দেখেন, যে কথাটা এখন আসছে পুরোপুরি বেসরকারিকরণ হচ্ছে না। আমি আজকের যে সর্বশেষ আপডেট, সরকারের কাছে যে অংশটা থাকবে থাকবে, সরকারের সাথে সাথে বেসরকারি খাতকে আমদানির সুযোগ দেওয়া হবে। তো এইটা যদি হয় তাহলে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে। এখন কোনো কোনো পলিটিক্যাল পার্টির থেকে আসছে যে মাফিয়া চক্রের কাছে যেন না যায়, আমরাও চাই না মাফিয়া চক্রের কাছে যাক। স্বচ্ছতার ভিত্তিতে এটা টেন্ডার আহ্বান করা হবে। টেন্ডার আহ্বান করে যিনি এটা কাজ করতে সক্ষম উনি যদি পান, তাহলে বেসরকারি খাতে যদি জ্বালানি আমদানি করতে দেন এবং সেই নীতিমালা করেন, তাহলে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা যখনই হবে তখনই তো ইফিসিয়েন্সি বাড়বে। এখন বারবার বলা হচ্ছে যে জ্বালানি খাত ভর্তুকি দেয়, এইবারও বলা হচ্ছে যে 24,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এই যে 24,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয় বলা হচ্ছে, এর বিভিন্ন টিয়ারে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে। আমরা যদি বলি যে বেসরকারি যে পাওয়ার প্ল্যান্ট, এখানে আমি যতদূর জানি HFO ইম্পোর্ট করলে 35% ট্যাক্স দিতে হয়। একদিকে আপনি ট্যাক্স ইম্পোজ করছেন, অন্যদিকে আবার আপনি বলছেন আমি ভর্তুকি দিচ্ছি। যদি এই জ্বালানি তো হলো একদম, এটাকে কি বলে, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যায়ে পড়ে গেছে। আমাদের কিন্তু চাল আমদানিতে কিন্তু কোনো ডিউটি নাই, গমে ডিউটি নাই। তো জ্বালানি যেটা আমরা উৎপাদন করতে পারি না, তাহলে আমরা ডিউটি থাকবে কেন? ডিউটি তখনই ইম্পোজ করা হয় লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। সো এই যে বিভিন্ন টিয়ারে গবেষণা করার জন্য ওখানে আবার টাকা রাখা হয়েছে, এই টাকাগুলো আইডেল পড়ে থাকে, পরে আবার সরকার এই টাকাটা নেয়। সো এখানে স্বচ্ছতার ভিত্তিতে বেসরকারি খাতকে দিলে আমি কোনো সমস্যা দেখি না। সবার জন্য ওপেন, এটা তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকলে হইলো। তাহলে এত কথাবার্তা হচ্ছে কেন? এটা হচ্ছে যে কিছু কিছু ব্যবসা, পোশাক শিল্প আপনি করতে পারেন, আমি করতে পারি, ওপেন। কিন্তু কিছু কিছু ব্যবসার হলো পাওয়ার পার্টির ব্লেসিং লাগে, যেমন ব্যাংকের পারমিশন, ইন্স্যুরেন্স কোম্পানির পারমিশন, তারপরে আপনার এই যে IGW ইত্যাদি ইত্যাদি যেগুলা। সো এটা যদি স্বচ্ছতার ভিত্তিতে সবার কাছে ওপেন করে দেওয়া হয়, তাহলে এসব কথা থাকবে না, থাকা উচিত না। এরকম কিছু হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে একটা নীতি তৈরি করো, কোনো চেয়ারম্যানকে বদলি করে দেওয়া হয়েছে, বা এরকম প্রশাসনিক কোনো হস্তক্ষেপ আছে এটার মধ্যে? আমার এটা জানা নাই। এটা হলো বেসরকারি খাতকে দিলে, আমি আবারও বলবো, প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা হলে এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতে হলে কোনো সমস্যা আমি দেখি না। জি, কিছুদিন আগে DBL গ্রুপের সবাই বলেছেন এটা খানিকটা, তবু আমি প্রশ্নটা আবার করি। গ্রুপের সবগুলো ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পর বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ছুটি সমন্বয় করার জন্য আপাতত এইসব ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে। এই ছুটি সমন্বয়টা কি? যেটা আগে আগে বলেছেন একবার। বলছি, আবার একটু পরিষ্কার করি। DBL গ্রুপ যেহেতু বাংলাদেশের অন্যতম বড় গ্রুপ, তা ওরা বন্ধ হয়ে যাওয়া ম্যাটার করে। সো এটা হলো ছুটির সমন্বয়। সাধারণত যেটা বলেছি যে একদিন সরকারি ছুটি, মাঝখানে খোলা, আবার পরের দিন ফ্রাইডে, 3 দিন আমরা অহরহ দিচ্ছি। এটা ওয়ার্কারদের পক্ষ থেকে দাবি আসে, তারা ছুটিটা এনজয় করতে চায়। DBL একদিন বাড়িয়ে দিয়েছে, কেউ 3 দিন দিয়েছে। আপনি যদি আমি ওই দিন ঢাকার বাইরে গিয়েছিলাম কুড়িগ্রামে, বুধবার হলো আপনার হলো সকালে প্রচুর ট্রাফিক ছিল আপনার হলো গাজীপুরে, কারণ অধিকাংশ ফ্যাক্টরি 3 দিন ছুটি দিয়েছে। তো এই সমন্বয়টা হয়, বাড়তি ছুটিটা আমাদের আর্নলিভ যেটা আমরা দিই ক্যাশ করে আমাদের ওয়ার্কাররা, সেটা আর্নলিভ থেকে অ্যাডজাস্ট করা হয়, অথবা বদলি কাজ কোনো অন্য কোনো ছুটির দিন এটা করে দেয়। আইনসম্মতভাবে এটা করা হয়। এটা আইনসম্মত করা হয়েছে, সেগুলো যেটা বলছে। ওকে, থ্যাংক ইউ। আর একটা জিনিস হচ্ছে যে অনেকগুলো কারখানায় শ্রমিক ছাঁটের কথা বলা হচ্ছে, আপনার কাছে কী তথ্য আছে? দেন ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ হচ্ছে, নতুন ফ্যাক্টরি আসছে। আমাদের বিজিএমের ডাটা বলে গত 2 বছরে 360টার মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, 171 অথবা 72টা ফ্যাক্টরি নতুন করে এসছে। শ্রমিকের সংখ্যার ভিত্তিতে যদি বলি, ছাঁটাইকৃত শ্রমিকের সংখ্যা মানে ওই বন্ধ হওয়ার কারণে, কোনোটা আংশিক বন্ধ, কোনোটা পূর্ণাঙ্গভাবে বন্ধ, আর নতুন ফ্যাক্টরি চালু হওয়ার ভিতরে 29,000 শ্রমিকের ডিফারেন্স আছে, কম। কিন্তু আমাদের যে ডাটাবেজ আছে, দেখা যাচ্ছে যে শ্রমিকরা যখন তাদের জব ক্লোজ হয়,
তখন একটা কম্পেনসেশন পায়, সেটা 1 লাখ 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত পায়, ডিপেন্ডস অন লেন্থ অফ দ্য সার্ভিস। যারা বেশি টাকা পায় তাদের মধ্যে একটা অংশ এই টাকা বিনিয়োগ করে ব্যবসায় চলে যায়, গ্রামে বা অন্য ইয়েতে। আবার কেউ কেউ বিদেশে যায়। আমাদের পোশাক শিল্পের থেকে, কারণ ধরেন ইজিপ্ট, কেনিয়া, মরিশাস, জর্ডান, আমাদের দেশে, ইভেন ইটালি যত স্যুট ফ্যাক্টরি দেখবেন, স্যুট ফ্যাক্টরিতে 60% আমাদের। এটা আমাদের ইটালির অ্যাম্বাসি রিপোর্ট আমাদেরকে যেটা দেওয়া হয়েছে। সো এটা একটা চলমান প্রক্রিয়া। এখন একটা ফ্যাক্টরি যদি তার ক্যাপাসিটি অনুযায়ী মার্কেটিং করতে না পারে, তার যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, তাহলে আইনসম্মতভাবে আংশিক বা পূর্ণাঙ্গ বন্ধ করতেই পারে। আমরা যেটা বেশি করে দেখি যে শ্রমিক তার আইনসম্মত কম্পেনসেশনটা পাচ্ছেন কিনা। কম্পেনসেশন পেয়ে আপনারা এই ধরনের বন্ধ করা বা ছাঁটাই করা অ্যাপ্রুভ করছেন? এটা আইনেই আছে, লেবার লতে আছে। চলতি 2026-27 প্রথম মাস জুলাই পোশাক রপ্তানি কমেছে প্রায় 2%। 25-26 অর্থ বছরের সামগ্রিকভাবে রপ্তানি কমেছিল 1.64%। এভাবে চলতে থাকলে দেশের প্রধান এই রপ্তানি খাতের ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে? প্রথমে জুলাই মাসেরটা বলি। জুলাই মাসে আমাদের তো এটা হয় কি, কম্প্যারিজনটা হয় ইয়ার অন ইয়ার। 2026 সালের জুলাইয়ের সাথে কম্পেয়ার করা হয়েছে 2025 সালের জুলাই। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে 2025 সালের জুলাই ঐতিহাসিকভাবে সর্বোচ্চ এক্সপোর্ট হয়েছিল, ক্লোজ টু 4 বিলিয়ন। আর আমরা 2026 সালের জুলাই কোর্স করলাম হলো 3.89 বিলিয়ন। ওই যে ডিফারেন্সটা 1 হলো আপনার 6% অথবা এই। যদি আপনি আমাকে বলেন যে এই জুলাইয়েরটা আমি অব্যাহত রাখতে পারবো কিনা, তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। কারণ হচ্ছে 3.8 মানে প্রায় 4 বিলিয়ন, তাহলে আমি 4 বরং 48 বিলিয়ন আমি এক্সপোর্ট করতে পারবো। আমি যেটা করেছি গতবার আমরা 38, আমাদের টার্গেট হলো 10%, বাণিজ্য মন্ত্রণালয় এক্সপেক্ট করে 15%। সো জুলাইয়ে যে আমরা কমে গেছে, বাট ইন টার্মস অফ ভলিউম উই আর ওকে। বাট এটা থাকবে না, আগস্টে সেপ্টেম্বরে কমবে, জ্বালানি সমস্যার কারণে, লিন পিরিয়ডের কারণে কমবে। আমরা এরপরেও আশাবাদী গত বছরের চেয়ে এই চলতি বছরে একটু হলেও ভালো করব। কারণ গত বছরে আমরা অনেকগুলো স্থানীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ ফেস করেছি, যেমন আপনার মধ্যপ্রাচ্যের যে সংকট এটা। আর আমাদের গত অর্থ বছরে আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রতি 5 বছরই আমাদের ক্রেতারা একটু কনজারভেটিভ হয়। কারণ নির্বাচন পরবর্তী সিচুয়েশন কি থাকবে, ওনার দেওয়া অর্ডারটা শিপমেন্ট হবে কিনা, কারণ বাইরেরা কখনোই চায় না তাদের স্টোর বা র্যাক খালি থাকুক। তো এই অর্থ বছরে তো আমাদের জাতীয় নির্বাচনও নাই, আমরা আবার এক্সপেক্টও করছি না যে আরও একটা মধ্যপ্রাচ্যের মতো ইস্যু তৈরি হবে। আর গত অর্থ বছরে আরেকটা চ্যালেঞ্জ না, কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থা তো সলিউশন কিছু হয়নি। সলিউশন না হলেও আমরা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেমন রাশিয়া ইউক্রেন আজকে 4 বছরে প্রথম বছরে যে ধাক্কাটা আমরা খেলাম, আমরা ওইটার সাথে মানিয়ে নিয়েছি, সে নিউ নর্মাল। তো এইটাও একসময় যদি চলতেই থাকে, একবার হলো আলোচনা, একবার যুদ্ধ। আলোচনা এই তো হচ্ছে, এই ফেব্রুয়ারি মাস থেকে পর্যন্ত কিন্তু হচ্ছে আলোচনা। আর ইন এডিশন গত অর্থ বছরে যেটা ট্যারিফ ইউএস, ওইটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটা তো নতুন করে এই বছরে আমরা আশা করছি না। ওইটাও আমাদের গা সওয়া হয়ে গেছে, বাইরেরা বুঝে ফেলছে যে ধৈর্যই নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প থাকলে, যে কত পার্সেন্ট আমাকে আমার পোর্টফোলিওতে বাড়তি টাকা রাখতে হবে। সেই হিসেবে আমরা এত অ্যাডভান্স ক্যালকুলেশন ও ফরওয়ার্ড লুকিং একটু অবাক লাগছে আর কি। না, এটাই হলো বাস্তবতা, যেটা চ্যালেঞ্জিং এই বছরে। আবারও বলছি, আমার জ্বালানি, ইলেকট্রিসিটি। না, ওইটা যদি বলেন তাহলে তো ধরেন হুরমুজ প্রণালী তো বন্ধ হয়ে আছে, আছে তো এইটা তো অভ্যস্ত হওয়ার কোনো বিষয় না, তো আছে অভ্যস্ত হওয়ার কি বিষয়? হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে আমাদের চ্যালেঞ্জ যেটা, আমরা তো মধ্যপ্রাচ্যে আমাদের এক্সপোর্ট খুব কম, আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল জ্বালানি। তো ইতিমধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা সোর্স করতেছি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ, এই পাশ থেকে। কোনো রেজাল্ট তো নেই এখন। না, আমাদের যে জ্বালানি কোনো আমদানির ক্ষেত্রে কোনো ইস্যু নেই। এফএসআরইটা যদি নষ্ট না হতো তাহলে তো আর আজকের এই সিচুয়েশনটা হইতো না। তো আপনি জ্বালানি কিন্তু আমদানি অব্যাহত আছে, জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো ক্রাইসিস নাই। মাঝখানে ডিজেল, পেট্রোল বা ওয়াকটানে যেটা ছিল নাই তো এটা, কারণ ওই সময়
আপনার ফোর্স মেজার হিসাবে কাতার ওমান এক্সপোর্ট করলো না, তো তখনই তো অল্টারনেটিভ সলিউশন। সো এটা তো অভ্যস্ত, আপনাকে একসময় এটা যদি সারা জীবন চলে আমরা তো ওই দিকে তাকিয়ে বসে থাকবো না, আমাদেরকে সবাই পৃথিবীর সবাই করছে। না, এটা তো কখনো মানুষ থাকে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেরকম বলছেন যে এটা অভ্যস্ত হয়ে গেছেন, অতএব পারবেন, কিন্তু মানে ইউক্রেনে তো কোনো হরমুজ প্রণালিকার ক্রাইসিস ছিল না, এক্সপোর্টের ক্রাইসিস ছিল না, জালের ক্রাইসিস ছিল, ওইটা আপনি যত ইজিলি হতে পেরেছেন, বা ওটা একভাবে তো সয়ে যাই, কিন্তু এইটা তো গায়ের উপর লাগছে রীতিমতো। ইউক্রেনের বিষয়টা যেটা ছিল, আমাকে যদি বলেন তাহলে ইউক্রেনের বিষয়টা আমাদের জন্য বেশি ক্ষতিকারক ছিল, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে এফেক্ট হয়েছে ইউরোপিয়ানরা। রাতারাতি তাদের জ্বালানি সমস্যা তৈরি হলো, জ্বালানি সমস্যা তৈরি হওয়ার কারণে তাদের যে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেল, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে তখন যারা কাটছাট করলো তখন আমাদের অর্ডার কমে আসলো, প্রথমে এই ধাক্কাটা আমরা খেয়েছি। সো ওইটা আমাদের ওদের বাইং, যেমন ইউএস ট্যারিফে যতই প্রেসিডেন্ট ট্রাম্প বলুক ওটা ভোক্তার ঘাড়ে যাচ্ছে, যার জন্য তাদের ক্রয় ক্ষমতা কমছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কি অর্ডার কমে যাচ্ছে। সো ইউক্রেন যুদ্ধের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট একটা সময় যে এটা মানে অভ্যস্ত, যেটা আপনি বলছেন, হয়ে গেছে। কারণ আমার গত 5 বছরে যদি গ্রোথ দেখেন, 5 বছরের গ্রোথ তো পজিটিভ, খালি লাস্ট ইয়ারে আপনার 1.89 নেগেটিভ। আমি আমাদের বিজিএমএর থেকে আমরা স্ট্যান্ড যেটা নিয়েছি, আমাদের মেম্বারদেরকে অ্যাওয়ার করি, আপনারা গভর্নমেন্ট বা সুশীল সমাজ যারা গবেষণা করে তারা সবসময় ভলিউম দেখেন ইন টার্মস অফ ভ্যালু। আমরা এই ভলিউমের সাথে সাথে আমরা এবার রিটেনশনের কথা বলছি। আমরা বলছি যে 100 বিলিয়ন এক্সপোর্ট করে আমার রিটেনশন যদি 5 বিলিয়ন হয়, রাদার আমরা 60 বিলিয়ন এক্সপোর্ট করব, আমার রিটেনশন হতে হবে 20 বিলিয়ন আর 15 বিলিয়ন, নাহলে ফ্যাক্টরি তো টিকবে না এত জি, ইয়েতে। এই ব্যাপারে আরো পরে শুরু হবে, আমরা একটা বিরতি নিতে হবে এখন। এই কারণে আপনি মনে রাখবেন যে কোথায় ছিলেন এবং কি বলতে চাইছেন। দর্শক, একটা বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। কথা বলছিলেন বিজিএমের প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান। বলেন, আপনি কত শেষ হয়নি তখন? জি, আমরা ভ্যালু এডিশন নিয়ে কথা বলছিলাম, এক্সপোর্ট ভলিউম নিয়ে কথা বলছিলাম, যে আমরা 5 বছর পরে 100 বিলিয়ন করতে চাই এক্সপোর্ট, পোশাক খাত 80 বিলিয়ন 100 বিলিয়ন করতে চাই, ভালো টার্গেট, আমরাও চাই, কিন্তু আমরা এর সাথে যেটা চাই আমাদের ভ্যালু এডিশন অ্যান্ড রিটেনশন। আমাদের মেম্বারদেরকে একটা অ্যাওয়ার করছি যে এত স্লিম মার্জিনে কাজ করার কোনো কারণ নাই, তাহলে এটা সাস্টেনেবল হবে না। এটা তো প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের 7200-র উপরে মেম্বার ছিল বিজিএমের, এখন এক্সপোর্ট করে 2700-800, তাও মাঝে মাঝে কেউ সাবকন্ট্রাক্ট করে, 2200 ফ্যাক্টরি রেগুলার এক্সপোর্ট করে। তাহলে এই যে 4000-এর মতো ফ্যাক্টরি চলে গেল, এর মধ্যে ইচ্ছাকৃতভাবে হয়তো চলে গেছে 100-150-200 হইতে পারে, বাকিরা তো টিকতে পারেনি। কেন টিকতে পারেনি? টিকতে পারেনি যে মার্জিন এত স্লিম, এত টাইট মার্জিনে কাজ করি আমরা, যে কোনো একটা ধাক্কা খেলেই পড়ে যায়। এই জ্বালানির সমস্যার কারণে দেখবেন যে এখন কালকে সকালে কেউ পড়ে যাবে না, এটা 3 মাস পরে দেখা যাবে যে ঠিক মতো শিপমেন্ট করতে পারে নাই, এয়ার শিপমেন্ট করছে অথবা অর্ডার ক্যান্সেল হয়েছে, পড়ে যাবে। সো আমরা ভ্যালু এডিশন নিয়ে কথা বলছি যে অ্যাটলিস্ট যে আমাদের যদি 100 বিলিয়ন করি, তার মধ্যে 20-25 বিলিয়ন যেন আমাদের কান্ট্রি রিটেনশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভ্যালু এডিশন হয়, সেটা আমি বলছি। 2025? ইয়েস, কারণ এইটার মধ্যে তো 20-25 ভ্যালু এডিশন মানে ইটস নট প্রফিট। এর মধ্যে ধরেন ফ্যাক্টরির ওভারহেড, তারপর আমাদের যে ইউটিলিটি সব সহ। সো আপনি যদি মার্জিনের কথা বলেন, আমার মেম্বাররা যদি 5-7% মার্জিন রাখতে পারে নেট, তাহলে এর চেয়ে আকর্ষণীয় কিছু নাই, কারণ আমরা তো ভলিউমে কাজ করি। কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কি, আমাদের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে ইস্যুটা, সাপ্লাই সাইডে আমরা সবসময় আমরা নিজেরা প্রতিযোগিতা করে আন্ডারকাট করি। বিজিএমইতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কখনোই এটা সাকসেসফুল হয় নাই। আমরা আরেকবার চেষ্টা করে দেখব ফ্লোর প্রাইস ঠিক করা, যে মিনিমাম এর নিচে কাজ করা যাবে না। এটা সিএম ঠিক করা যাবে না, নতুন টেকনোলজি অনুযায়ী আমাদের তো এখন মিনিট হিসাব করি, একটা পোশাক তৈরি করতে কয় মিনিট লাগে, সেই পার মিনিট কস্ট কত হওয়া উচিত এবং কত অফার করা উচিত। বাট এটা নিয়ে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। কেউ কেউ
হাই মার্জিনে কাজ করে তারা বলছে যে আপনি যদি প্রতি মিনিট 8 সেন্ট ঠিক করে দেন, তা আমি তো ইতিমধ্যে আমার কোনো কোনো কাস্টমারের কাছে 12 সেন্ট নিচ্ছি, তো সে এসে বলবে যে তুমি 8 সেন্টে তো তোমার মিনিমাম, তাহলে আমার কাছে 9 সেন্ট নাও। আবার আমাদের মধ্যে কেউ কেউ বেসিক ক্যালকুলেশন না থাকার কারণে আর্নিং পার মিনিট আর কস্ট পার মিনিট এই হিসাবটা নাই। হিসাবটা না থাকার কারণে একটা কোয়ার্টার পরে বা একটা সিজন পরে দেখা যায় ফ্যাক্টরি লস, তারপরে এই ঋণ খেলাপি, সে ব্যাংক খেলাপি। সো সেই জন্য আমাদের তরফ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্ট, যেটা ক্যালকুলেশন ইন টার্মস অফ সায়েন্টিফিক ক্যালকুলেশন সফটওয়্যার যেটা বলে জিএসডি, এটা দেওয়ার উদ্যোগ শেষ পর্যায়ে, সেটা নিয়ে কাজ করছি। কথা শেষ? জি, জি। এই বিষয়ে শেষ। জ্বালানি নিয়ে কিছুর কথা ছিল, আপনি যদি প্রশ্ন করেন বলবো। না, জ্বালানি নিয়ে কথা তো শেষ হয়নি এখনো, বিকজ অল্টারনেটিভ সোর্স থেকে আমদানি করলেও তার খরচ তো অনেক বেশি, সেটা কীভাবে হবে? আপনি কি যে এলএনজির কথা বলছেন? হ্যাঁ, অল্টারনেটিভ সোর্স থেকে আনেন, অন্য কিছু যদি করেন, অনেক সময় হয় যেটা পাচ্ছেন না, হয়তো আপনি কোনো জায়গায় আগে থেকে কন্ট্যাক্ট করে নিতেন, স্পট থেকে কিনছেন। জি, এই ব্লেন্ডিংটা সে স্মার্ট সলিউশন। ব্লেন্ডিং বলতে সোর্সিংয়ের আপনার কিছু থাকতে হবে লং টার্ম কন্ট্রাক্ট, যেটা কাতারের সাথে ওমানের সাথে, আর কিছু আপনার স্পট। এই লং টার্ম কন্ট্রাক্টকে আপনি সবসময় জিতবেন এটার কোনো গ্যারান্টি নাই। তো আমার এখন ধরেন লং টার্ম কন্ট্রাক্ট আমি যদি জানি $12 পর্যন্ত আছে, তো এক সময় এটা তো আর নিচেও নেমে আসছিল। সো এই মুহূর্তে ধরেন লং টার্ম কন্ট্রাক্টেরটা পাওয়া গেল না বিকজ অফ মিডল ইস্ট ক্রাইসিস, ফোর্স মেজার বলে দিচ্ছে না, কিন্তু আপনার তো এই ফর দ্য টাইম বিং বাড়তি পয়সা দিয়ে আনতে হবে, কারণ আপনার তো শুধুমাত্র পোশাক শিল্প না, আপনার জ্বালানিটা তো ব্যয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ইরিগেশন সহ অনেক কাজে। সো সেক্ষেত্রে এই অল্টারনেটিভ সোর্সটা এইটা থাকা সব সময় ভালো। একটা নির্দিষ্ট জায়গা থেকে সোর্সিংটা ইট ইজ অলওয়েজ রিস্কি। তো সেইটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম। এটা একটা সোর্স ছিল, কিন্তু আমরা বেশি মাত্রায় নির্ভরশীল ছিলাম হলো আপনার মিডল ইস্টের ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন সরকার প্রধান থেকে শুরু করে জ্বালানি মন্ত্রী সবাই বলেছেন এটার শর্ট টার্ম কোনো সলিউশন নেই, আমাদেরকে 2 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু 2 বছর পরে যেন আমরা পাই সেটা নিশ্চয়তা আমরা চাই। আমরা আজ থেকে 2 বছর পরে সরকারের কাছে যে দেখতে চাই না যে না এটা হলো না, আরও 2 বছর লাগবে। এটা প্রতি মুহূর্তের। 2 বছর কি করবেন? এই 2 বছর আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটি যেটা আছে, যে এই 2টা এফএসআরইউ এটা, আর ইমিডিয়েট সলিউশন হইতে পারে আমরা আমাদের মেম্বার থেকে রুফটপ বলে দিছি সবাইকে, রুফটপ করতে হবে সোলার। আপনি আজকে সিদ্ধান্ত নিলে আপনার ফ্যাক্টরিতে বা আমার ফ্যাক্টরিতে 6 মাসের মধ্যে আমি রুফটপ বসাতে পারি। এইখানে সুন্দর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে আপনার মার্চেন্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। এই সোলারের ক্ষেত্রে আপনি উৎপাদন করবেন বাংলাদেশের যে কোনো কোনায়, আর আপনার কাছ থেকে আমি। যারা মোহাম্মদ ইরফান খান, আপনাকে আবার একটা কথা বলি, কোনো সন্দেহ নেই আপনি যথেষ্ট পড়াশোনা করেছেন, জানেন, অভিজ্ঞতা রাখেন, এবং আমি মনে করি যে আমার দর্শক যারা আছে তারা শুনেও হয়তো খুশি হচ্ছেন, কিন্তু বেশিরভাগ দর্শক আবার বেশি টেকনিক্যাল হয়ে গেলে টক শোতে খুব বেশি মন দেবে না, অন্যদিকে চলে যাবে। এটা একটু খেয়াল করে কথা বলবেন। বিষয়টা তো আসলে টেকনিক্যাল। সহজ ভাষায় যদি বলি, একটা নতুন মেকানিজম জ্বালানি উৎপাদনের তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটার সাথে আমি যুক্ত করছি, ধরেন যদি আমরা শুধুমাত্র গার্মেন্টস নিয়ে কথা বলছি, কিন্তু ক্রাইসিসটা সারা দেশের জন্য, সারা দেশ নিয়েই বলছি। হ্যাঁ, সারা দেশ নিয়ে বলেন। সারা দেশ নেই, কারণ এটা জ্বালানি সমস্যার সমাধান হয়ে গেলে তো ধরেন ইন্ডাস্ট্রি ইউজ করে 30%, বাকি 70% তো অন্য জায়গায় ব্যবহার হয়, তো সবার জন্যই। এই মার্চেন্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে যেটা তৈরি করা হয়েছে যে আপনি উৎপাদন করবেন বাংলাদেশের যে কোনো কোনায়, সেটা আপনার আপলোড করবেন গ্রিডে, আর আমি আপনার কাছ থেকে কিনে নেব। ধরেন আপনি দিনাজপুরে উৎপাদন করছেন আর আমি মানিকগঞ্জ থেকে কিনে নেব, বিদ্যুতের গায়ে লেখা নেই, ওইখানে আপনি আপলোড করবেন, আমি এখান থেকে কিনে নিচ্ছি, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হবে। এখানে সরকারের কোনো দায় থাকবে না। ট্যারিফ কি ফিক্স হলো, আপনার ওই যে ক্যাপাসিটি চার্জের কোনো বিষয় নাই। কিন্তু এই জায়গাটায় এসে পিডিবি বলা শুরু করলো যে হুইলিং চার্জ, ওনার গ্রিড যেহেতু ব্যবহার হবে, হুইলিং চার্জ যেটা আগে ছিল 36 পয়সা পার কিলোওয়াট, এখন দিতে হবে 2 টাকা। তা আমরা যখন প্রতিবাদ করলাম তখন ওনারা দেখলেন যে এইটা তো খুব চোখে লাগছে, তাহলে কি করা যাবে, এটা নতুন নাম দেওয়া হলো ওপেন অ্যাক্সেস ট্যারিফ। এই 2 টাকা থাকবে আর বেশি থাকবে। এতে করে হবে কি, যারা বিনিয়োগ করবে, আপনি করবেন, একজন করবে,
নিরুৎসাহিত হবে যে একটা জিনিস নতুন আসছে সেটাকে হইতে দিই, দেওয়ার পরে আমরা গ্র্যাজুয়ালি এটা ট্যারিফ বাড়াই, এই হুইলিং চার্জ। তো এইসব সমস্যার কারণে অনেক কিছুই পিছিয়ে যাচ্ছে। সো এইটা যদি সহনশীলভাবে দেখা হয় যে না হুইলিং চার্জ 36 ছিল, নাহলে 70 পয়সা হবে, 80 পয়সা হবে, একবারে 2 টাকা হলে কেউ এটা করবে না। আর না করলে সরকারের যে জ্বালানি উৎপাদন পাওয়ার প্ল্যান্ট ওইখানেই চাপ পড়বে। এই চাপটা কেন নিচ্ছে আমি জানি না। এখানে সরকারের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, জাস্ট পলিসি দিবে। তা রিনিউয়েবল এনার্জি সম্পর্কে কি বলবেন? এটা আমি বললাম রিনিউয়েবলের পার্ট। জি, এর বাইরে যদি আপনি ধরেন যে বায়ু দিয়ে যেটা চলে যে টারবাইন, ওইটার ধরেন আপনি যদি সোলার বলেন, আমি সোলারের কথাই বলছিলাম। সোলারের ব্যাপারে একটা আছে কি, যেরকম মানে আমি দুজন ব্যবসায়ীর কাছে এরকম কথা বলতে শুনেছি যে তারা গভর্নমেন্টের কাছে গেলেন, আচ্ছা ঠিক আছে বানান, জায়গাও পেলেন, হয়তো এতে বেশি টেশি সেট করলেন হলো, কিন্তু বিদ্যুৎটা উৎপাদন হওয়ার পরে কেনার গ্যারান্টিটা কি? এটা তো বড় বড় কোম্পানিরা যদি না কেনে, কর্পোরেশন ডাক্তার তো কিনতে পারবে না। কিন্তু গভর্নমেন্ট তাদের সাথে এই পারচেজ এগ্রিমেন্ট করে না। তুমি বানাও, আমি কিনবো, কিনলে পরে তুমি পয়সা পাবে, কিন্তু আমি কিনবো বলে কোনো এগ্রিমেন্ট করছে না। বিগত সরকার অন্তর্বর্তীকালীন না, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এরকম অনেকগুলো পারমিশন দেওয়া হয়েছিল, এগ্রিমেন্টও করেছিল সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এসে এই 26টা এগ্রিমেন্ট টোটালি বাদ দিয়ে দিয়েছে। এতে করে আর একটা রং মেসেজ বাইরে গেল যে বাংলাদেশে কোনো চুক্তি করলে সেই চুক্তির কোনো নিশ্চয়তা নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছিলাম এই চুক্তিগুলো বাদ না করে ট্যারিফ রিনিগোসিয়েশন করেন। ঠিক আছে, আগের সময় দুর্নীতি হয়েছে, আপনাকে 12 টাকা দিয়েছে, আমরা 12 টাকা দিতে পারবো না, আমরা 10 টাকা দিব। এই রিনিগোসিয়েশন না করে আউটরাইট বাদ করে দেওয়া হয়েছে। আর আমি যেটা একটু আগে বললাম সেটা কিন্তু আমি সোলার নিয়ে বলেছি, যেখানে গভর্নমেন্টের কেনার প্রয়োজন নাই, ক্যাপাসিটি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি উৎপাদন করব, আরেকজন কিনে নেবে। এটা কিন্তু ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের যে কিন্তু সেহেতু এটা ইন্টারমিডিয়েট আছে, ট্রান্সমিশনের জন্য তো আপনার পিডিবির উপর নির্ভর করতে হচ্ছে। তো ট্রান্সমিশন তো পিডিবি যদি সেখানে এরকম নন কোঅপারেশন করে তাও তো হবে না, হবে না, হচ্ছে না। এটা যখন কেউই এটা উৎপাদন করবে না, তাহলে তো পিডিবির এই লাইনটা তো এমন না যে আমার এই বিদ্যুৎ এখানে হলো ইভ্যাকুয়েশন বলে, বা আপনি সহজ ভাষায় আমি মানে দেওয়া বিদ্যুৎ দিবেন লাইনে, আর আরেক জায়গায় এখানকার দিনাজপুরের মানুষ এনজয় করবে, ওখানে আমি ওখান থেকে নেব। বিদ্যুতের পরিমাণ তো যাচ্ছে ওখানে। আর আপনি যেটা বললেন না, সেটার মধ্যে একটা জিনিস বলছে, এটা অনেকটা এরকম যে আমি মালটা প্রডিউস করবো, আবার আমি সেলও করবো। রাইট, দায়িত্ব আমার। কোনো কারণে যদি আমি সেল করতে না পারি, যদি আমি প্রডিউস করে দিই, সেটা দায়িত্ব সরকারেরও আসবে না, পিডিবিরও আসবে না। তার মানে তো আমার জন্য কঠিন হয়ে গেল না? না, আমার জন্য সোজা, আমি রেডি। আমার তো পারচেজার বসে আছে কেনার জন্য, আমাদের সেক্টরে কেনার জন্য বসে আছে। এই জন্য 2টা কারণে, একটা হচ্ছে আপনাদের সেক্টরের মধ্যে গার্মেন্টস, পোশাক শিল্প এবং বস্ত্র শিল্প। কেন আমাদেরকে 2030 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের যে টার্গেট 30% রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে। তো আমার তো ওই কারণেও আমার রুফটপ ইজ নট এনাফ। কারণ হচ্ছে কি, আমাদের ফ্যাক্টরিগুলো সব ভার্টিক্যাল, তো আমার ছাদে আমার 30% আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। যার ফ্ল্যাট এক্সেপশন এটা। তো আমার তো কারো না কারো কাছে রিনিউয়েবল এনার্জি কিনতে হবে, অথবা আমার ক্রেডিট কিনতে হবে। অথবা এরকম মনে করেন যে কোনো জায়গা হবে, এই পার্বত্য চট্টগ্রাম হতে পারে, কক্সবাজার হতে পারে, সেখানে বিস্তীর্ণ এলাকার মধ্যে আপনি এটা করলেন, সেখান থেকে এখানে আনবেন। এই আনার পদ্ধতিতে আপনি যেটা বলছেন পিডিবি কোঅপারেট করছে না বা গভর্নমেন্ট কিছু করছে না, তাহলে কথা বলে লাভ হলো না। হ্যাঁ, কিন্তু বিষয়টা এমন না যে আপনি পার্বত্য চট্টগ্রাম উৎপাদন করছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে আপনার মানিকগঞ্জ পর্যন্ত লাইন টানতে হবে। লাইন আছে তো, ওইখানে ইভ্যাকুয়েশন হবে, ওটা পার্বত্য চট্টগ্রামবাসী ব্যবহার করবে বা আশেপাশের জেলা ব্যবহার করবে, আমি ওখান থেকে নিব। আমি কিন্তু ওখান থেকে নিচ্ছি, কিন্তু আমার এইটা যদি হয় তাহলে কী হলো, এই রিনিউয়েবল এনার্জি বেশি আসবে। তো রিনিউয়েবল এনার্জি যখন বেশি আসবে, আপনার যেগুলো আমরা ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট, যেখানে আমি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি বা অন্য খরচ বেশি, সবচেয়ে খরচ তো আপনার ডিজেল বেসড, পার কিলোওয়াটে 17-18 টাকা। তো ওটা আমি বন্ধ রাখতে পারি। তো এইটা তো মানে এইখানেই হলো সমস্যা, মানে এই সিদ্ধান্তহীনতা সবচেয়ে বড় সমস্যা। এগুলা নিয়ে আমাদের শুনানি আছে বিইআরসিতে, আমরা যাব সম্ভবত 20 তারিখে। এখানে আমরা যা যা আমাদের পক্ষে যুক্তি দিব। বিইআরসি কোঅপারেটিভ, বাট নট পিডিবি। বিদ্যুৎ কেন্দ্রগুলো তো আমাদের চলেই না, সারা দেশে খুবই লোডশেডিং। জি।
এবং দুঃখজনক হলো এরকম যে গ্রামে যে এত লোডশেডিং হচ্ছে, সরকারি উচ্চ মহলে বোধহয় এগুলো জানেও না। মাঝে মাঝে এমন কথাবার্তা বলে যে এরা গ্রামে তো কোনো লোডশেডিং নেই বা অমুক জায়গায় কোনো লোডশেডিং নেই, কিন্তু এর প্রভাব তো শিল্পাঞ্চলে পড়ছে। শিল্পাঞ্চলে পড়ছে, গ্রামের ইরিগেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরিগেশন নিয়ে আমরা বলেছি 12 লক্ষর উপরে আপনার ডিজেল অথবা গ্রিড লাইন দিয়ে ইরিগেশন চলে। এইগুলো টোটালি কনভার্ট করা যাবে ইনটু সোলার। এক একটা সাইজ হয় মাত্র 50 কিলোওয়াট, এবং এখানে কর্মসংস্থানও হবে। এটা একটা বিজনেস মডেল, যে তাকে যদি আপনি এই সোলার করার সুযোগ দেন এবং কনভার্ট হয়ে যাবে যে এই নির্দিষ্ট এরিয়ায় 500 বিঘা হোক 500 একর হোক, এটা এই 5 জন দেখবে। এটা সোলার বেস। 6 মাস 7 মাস ব্যবহার হবে ইরিগেশনের পাম্প পানি ওঠানোর জন্য, বাকি 6 মাস গ্রিডে দিতে পারলে দিবে, না দিতে পারলে নাই। সো সেই উদ্যোগটা হয়তো ভিতরে শুরু হয়েছে, এটা আমরা বলছি গত 3-4 মাস ধরে বলছি। সো এগুলো কনভার্ট করলেও তো এই ইরিগেশনের বিদ্যুৎটা ইন্ডাস্ট্রিতে আসতে পারে বা ফার্টিলাইজারে যেতে পারে। সো এইগুলো হবে কি, সাইমultaneously সবগুলো উদ্যোগ নিতে হবে, তাহলেই রেজাল্ট আসবে। একটা শেষ করব আর একটা শুরু করব, তাহলে আমরা পিছিয়ে যাব। বাতাস থেকে যে বিদ্যুৎ হয় কি বলে এটাকে? এটা বলে আপনার হলো এয়ার টারবাইন, যেটা বলে, যেটা হলো টারবাইন মূলত, থেকে করে। হ্যাঁ। এটার ব্যাপারে আপনাদের বক্তব্য কি, বা আপনাদের কোনো উদ্যোগ আছে? না, এটার ব্যাপারে আমরা খুব বেশি কাজ করি না, এই জন্য যে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। কারণ ওই নির্দিষ্ট এরিয়ার বায়ুর গতি মূলত ধরেন ওটা আবার খোলামেলা জায়গা লাগে, রাইট, সমুদ্র তীর, নদী তীর, এটা জায়গা, এবং ওইখান থেকে আবার হয়েছে কি, সমুদ্রের তীর আপনি উৎপাদন হইলো, কিন্তু ওটা তো আবার গ্রিড লাইনে আনতে হবে। সেটা ফিজিবল কি না, এটা নিয়ে আমরা খুব বেশি কাজ করি নাই। আমরা সোলারই মনে করি যে এখানে বিরাট অপরচুনিটি আছে। আমাদের মেম্বাররা রুফটপ শুরু করে দিয়েছে। মানে এই কথা তো আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে সোলারে খুব বড় অপরচুনিটি আছে, কিন্তু ট্রান্সমিটেড হতে দেখছি না কিন্তু ইনটু রিয়েলিটি। ওটা ধরেন ওইভাবে ভিজিবল হয় নাই। আপনি আমার যদি বলি, আমার 14 মেগাওয়াট রুফটপ আছে, আমি নিজে ইউজ করি। এটা আমার আর একটা বিষয় আছে, সেটাকে বলা হলো আপনার নেট মিটারিং। নেট মিটারিংটা, আপনি তো টেকনিক্যাল কথা কম বলতে বলছেন। নেট মিটারিংটা হচ্ছে এই যে আমার ফ্যাক্টরি চলে সপ্তাহে 6 দিন, কিন্তু ওই সোলারের বিদ্যুৎ তো যতক্ষণ রোদ আছে প্রতিদিনই হবে, ওটা তো আর বন্ধ থাকবে না উৎপাদন। তো এই একদিনে যেটা উৎপাদিত হবে, যেটি বন্ধ থাকবে যখন ফ্যাক্টরি, ওটা সরাসরি ইউজ না করে ওটা গ্রিডে দেওয়া, মানে এটাকে বলে নেট মিটারিং। তাতে করে বিলটা অ্যাডজাস্ট হয়। সো আমাদের দেখা যাচ্ছে যে যেসব ফ্যাক্টরি 24/7 চলে, যেমন টেক্সটাইল এবং স্পিনিং, তারা হচ্ছে। আর গার্মেন্টসের ক্ষেত্রে একদিন বন্ধ বা অন্য ছুটির দিন সেটা নেট মিটারিংয়ে যাচ্ছে। এটা যাচ্ছে, কিন্তু শ্রেডার কাছে অথবা ইটকলের কাছে ডাটা আছে, শ্রেডার কাছেই থাকার কথা। এটা হচ্ছে, কিন্তু আরও বড় আকারে হতে হবে। আচ্ছা, আবার বিজেপিতে ফিরে আসি। বিজেপি আপনাদের সূত্রেই জেনেছি আমরা, গত কয়েক মাস ধরে গড়ে প্রতি মাসে 3 থেকে 4টে কারখানা বন্ধ হয়েছে। 6 মাসে কাজ হারিয়েছেন 19,000-এর বেশি শ্রমিক। পরিস্থিতি উত্তরণে আপনারা কি করছেন? এই ফিগারগুলো ঠিক তো? কাছাকাছি। আমি কিন্তু আমার 6 মাসের না, আমাদের গত 2 বছরের ডাটা আছে। গত 2 বছরে আমাদের হলো 360টার মতো ফ্যাক্টরি, 59 বা 60টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 170-72টা ফ্যাক্টরি এসছে। এটা একটা চলমান প্রক্রিয়া। যিনি বন্ধ হয়ে যাবেন, জোর করে তাকে চালাতে পারবো না, তাহলে প্রতিনিয়তই হলো শ্রমিক অসন্তোষ হবে। বাট বন্ধ ফ্যাক্টরি চালু, অথবা যেসব ফ্যাক্টরি স্ট্রাগল করছে, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ দিয়েছে, যেটা খুব পপুলার, 60,000 কোটি টাকার প্যাকেজ। ওর মধ্যে শিল্পের জন্য আছে হলো 20,000 কোটি টাকা। এই শিল্প বলতে সামগ্রিক শিল্প, তার মধ্যে পোশাক শিল্প একটা অংশ। আমরা 160টার মতো ফ্যাক্টরিকে সাপোর্ট দেওয়ার জন্য রিকমেন্ডেশন করেছি, কারণ আমরা চাই এই সুবিধাটা আমার মেম্বার। 160টা গার্মেন্টস, 160টা গার্মেন্টস, মানে যেগুলো সিঙ্কিং এর মধ্যে ধরেন গোটা 30-এর কাছে বন্ধ আছে এখন। আচ্ছা, দিলাম এইটা রিকমেন্ডেশনটা এই জন্য দিলাম যে আমরা থার্ড পার্টি। বন্ধগুলো রেকমেন্ডেশন দিলেন কেন? আচ্ছা, রিকমেন্ডেশন দিলাম যে সরকারের যে এটা যে 20,000 কোটি টাকার যে প্যাকেজ, সেই প্যাকেজের আওতায় এরা
7% ইন্টারেস্ট রেটে 4 মাসের স্যালারি এবং 4 মাসের ইউটিলিটি বিল পাবেন, এই সাপোর্টটা পাবেন। যারা আগ্রহ প্রকাশ করছেন এই সার্টিফিকেটটা আমরা দিলাম, আমরা সার্টিফিকেট না দিলেও পারতাম, যে যার মতো করতো, আমরা সার্টিফিকেট দিলাম। আমরা চাই না নতুন করে কোনো প্যাকেজের আওতায় টাকা লুটপাট হোক, টাকা ড্রেন হোক, আসবে তারপর টাকার প্রয়োজন নাই অথবা টাকা ডাইভার্ট করবে। আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার থাকতে চাই, কারণ এটার সাফারার তো আমরা। যত বেশি ঋণ খেলাপি হবে, নন পারফর্মিং লোন যত বেশি হবে, তত হলো ইন্টারেস্ট রেট বেশি হবে। তো যারা প্রতিনিয়ত কাজ করছে, ঋণ করছে, ঋণ আসল সহ সুদ সহ ফেরত দিচ্ছে, তারা সাফার করছে আজকে 13-14% ইন্টারেস্ট হওয়ার কারণে। সেই জন্য আমরা 2টা রেপুটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি দিয়ে সার্ভে করেছি, যেই আবেদন করেছে সার্ভে করে তো ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিনা, বিল্ডিং আছে কিনা, মেশিন আছে কিনা, আংশিক চলমান থাকলে সে আউট অফ সে 500 মেশিন 400 মেশিন চলছে, 100 চালাইতে চায়, এইভাবে আমরা রিকমেন্ডেশন দিয়েছি। বাট নট নেসেসারিলি আমাদের এই রিকমেন্ডেশনের ভিত্তিতেই দেওয়া হবে। কেউ যদি সরাসরি আবেদন করবে, কোনো সমস্যা নাই। সো আমাদের আপনার এই প্রশ্নের উত্তর বলবো যে সরকারের এই উদ্যোগের সাথে আমরা অ্যালাইন্ড হয়েছি। আমরা চাই যারা আপনি যেটা বললেন সিঙ্কিং, তারা যেন ডুবে না যায়, কারণ এটা হলো মূল। কারণ সরকারের প্রাথমিক উদ্যোগ ছিল বন্ধ ফ্যাক্টরি চালু করা। আমরা বলেছি যিনি কবরস্থানে চলে গেছে তাকে ফেরত আনা সম্ভব না, বরং যিনি আইসিইউতে আছে বা হাসপাতালে আছে তাকে আমরা আনি। তো দুইটাই চলমান আছে। কারণ বন্ধ দেখা গেলে 6 মাস আগে যারা বন্ধ হয়েছে তারা ফিরে আসা সম্ভব, 10 বছর আগে যে বন্ধ হয়ে গেছে সম্ভব না। তো এই ব্যাপারে আমরা কাজ করছি এবং এটাই উদ্দেশ্য যে কর্মসংস্থান সাথে সাথে এক্সপোর্ট বাড়ানো। কিন্তু এখন যে ছাঁটাইয়ের ব্যাপার তো আসছে বোধহয়, চলমান প্রক্রিয়া, এটা আইনসম্মত হইলেই তো হলো। আমি তো জোর করে কাউকে ফ্যাক্টরি বলতে পারবো না যে আপনি ফ্যাক্টরি বন্ধ করতে পারবেন না, কারণ ওনার যদি ওই সক্ষমতা না থাকে যে অর্ডার জোগাড় করা অথবা ব্যাংকিং সাপোর্ট, এলসি করার আপনার হলো ব্যাক টু ব্যাক লিমিট যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেছে, মানে হয়তো স্টক লট আছে, অর্ডার ক্যান্সেলেশন আছে, ঋণ ব্যাংক আর দিচ্ছে না, তো আমরা তো ফোর্স করবো না যে আপনি চালাইতে হবে, তাহলে বলবো আপনি বেতন দেন। তো যেটা আমরা করছি বন্ধটা যেন আইনসম্মত হয়, এই জন্যই আমরা সরকারের কাছে বলেছিলাম এক্সিট পলিসি দেন। কেউ যদি ফোর্সই করে যে আমি এটা আগামী 6 মাস 9 মাস পরে চালাতে পারবো না, আগের থেকে যদি এক্সিট নিতে চায় সেই সুযোগটাও দেওয়া উচিত। কারণ চালাইতে পারছি না, পারবো না, তারপরেও জোর করে চালাতে গেলে আরও খেলাপি ঋণের পরিমাণ বাড়বে, শ্রমিক অসন্তোষ বাড়বে, সেটা আমরা চাই না। শ্রমিকদের বেতন নিয়ে কোনো সমস্যা আছে? ওয়েজ বোর্ড দিয়ে যে বেশ কিছু আন্দোলন হলো। না, এটা শ্রম আইন যেটা অন্তর্বর্তীকালীন সরকার শ্রম আইন, নতুন শ্রম আইন দিয়েছেন, সেখানে একটা বড় ইস্যু এসছে যে মিনিমাম ওয়েজ যেটা প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার পরিবর্তন করার কথা, সেটা এবার এসছে 3 বছর পরপর। তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে এটার ভূতাপেক্ষ এফেক্ট হইতে পারবে না। 5 বছর শেষ হবে 2028-এ, তখন থেকে 3 বছর। কেউ কেউ এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করছে যে না, যেহেতু 23 সাল থেকে 3 বছর, 26-এই দিতে হবে। তো এটা নিয়ে আইনগত বিষয়গুলো নিয়ে কাজ করছি। শ্রমিক ফেডারেশনের সাথে আমাদের খুব ভালো ইন্টারাকশন হয়, তারাও বাস্তবতাটা বোঝেন। তো এইটা ফাইনালি আমরা শ্রম মন্ত্রণালয়ের সাথে একসাথেই কাজ করব। জি, এই কিছুদিন হয় একটা গণমাধ্যম বলেছে যে পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয়। গ্যাস সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন 30-40% কমে গেছে। মার্কিন শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা আছে, এলডিসি উত্তরণ নিয়েও উদ্বেগ আছে। এসব কারণে বায়েরা অর্ডার কমিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হলে এর সমাধান কি? আমি আগেই বলেছি, জ্বালানি সাথে সাথে অন্য কারণে আমাদের যে সক্ষমতা আছে, শুধু আমাদের বলে না, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টেক্সটাইলের, তাদের সক্ষমতার 70% অথবা 60% তারা চালাতে পারছে। আমরাও একই অবস্থা। তা আমাদের জ্বালানি সমস্যার সমাধান হয়ে গেলেই কিন্তু এই সক্ষমতার পুরোটা আমরা ব্যবহার করতে পারবো, তাহলে এক্সপোর্ট এমনিই বাড়বে। ট্যারিফ সিচুয়েশন খুব আনপ্রেডিক্টেবল, আমাদের হাতে কিছু নাই। কারণ প্রথমে 37%, তারপরে 35%, দেন 19% হয়ে যাওয়ার পরে ইউএস সুপ্রিম কোর্ট যেটা রিভোক করলো, তখন প্রেসিডেন্ট ট্রাম্প আবার ওনার ক্ষমতা বলে, সেটা বলে আন্ডার সেকশন 211, ওই ধারায়, যে কোনো একটা ধারায় নতুন করে ইম্পোজ করলেন 10%।
যেটার মেয়াদ ওদের দেশের আইন অনুযায়ী 150 দিনের বেশি উনি রাখতে পারবেন না। যখনই 150 দিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো তখনই উনি 301 নামে আরেকটা ধারায় ইম্পোজ করলেন, খালি বাংলাদেশ বলে না। বাংলাদেশের ক্ষেত্রে 10% হয়েছে, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীদের সবারই 10, ভিয়েতনাম এবং চায়নার ক্ষেত্রে হলো 12.5%। সো ট্যারিফ সিচুয়েশন ট্যারিফ নিয়ে যে দেশে দেশে পার্থক্য হয়, তাতে বাংলাদেশের পজিশন কি? আমাদেরটা এখনো লোয়েস্ট লেভেলে আছে, যে 10%। লোয়েস্ট হ্যাঁ, আমাদেরটা লোয়েস্ট। ইন্ডিয়াও একই জায়গায় আছে, ভিয়েতনাম এবং চায়না হলো 12.5। আবার ইন্ডিয়া এবং রাশিয়ার ক্ষেত্রে তো নতুন করে একটা হুমকি এসছে যে রাশিয়ান ওয়েল ইউজ করলে ইন্ডিয়ার উপরে 100% ট্যারিফ ইম্পোজ করা হবে। সো এটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন হচ্ছে, কারণ ইন্ডিয়া যদি 100% ট্যারিফ ইম্পোজড হয়, ডেফিনেটলি ওই পোশাক শিল্প ওইখানে আর ফিজিবল হবে না। সো এইটার ব্যবসা তো কোনো না কোনো জায়গায় শিফট করবে, চায়নার ক্ষেত্রেও। তো সেটা বললাম যেটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। এলডিসি গ্র্যাজুয়েশন এক্সটেনশন নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যে কাজ হয়েছে ইতিমধ্যে আমরা বায়ারদেরকে বলেছি, এবং এটা মোটামুটি সবাই জানে যে ইউএনসিডিপি এটা ওকে করেছে, ইকোসক অ্যাপ্রুভ করেছে, বাংলাদেশ এবং নেপাল 3 বছরের জন্য এক্সটেনশন চেয়েছে। জাতিসংঘে যে সাধারণ অধিবেশন হবে যেটা সেপ্টেম্বরে, সেখানে এটা উঠবে। আমরা আশা করছি ভোটাভুটিতে যাওয়ার আগেই এটা ম্যানেজ হয়ে যাবে। আর যদি ভোটাভুটিতে যাই, আমরা আশা করি যে অধিকাংশ ইউরোপিয়ান ইউনিয়ন যদি পক্ষে থাকে তাহলে আমরা এক্সটেনশনটা পাবো। কিন্তু এক্সটেনশনটা পাবো, এটার মধ্যে অনেকগুলো শর্ত থাকবে, সেই শর্ত আমাদেরকে প্রতিপালন করতে হবে। কারণ আজকে 3 বছর এক্সটেনশন পাওয়ার পরে আবার 3 বছর পরে আবার যাব ওদের কাছে, যে বলবো যে আরও এক্সটেনশন দেন, এটা হবে না। এই কমিটমেন্ট বেসরকারি খাত সরকার মিলেই করেই এক্সটেনশনটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পণ্য যাচ্ছে ইউরোপ বা আমেরিকাতে, কিন্তু এলসি আসছে হংকং বা ভারতের কোনো বাইং হাউসের মাধ্যমে। প্রকৃত বিক্রয় মূল্য এবং এলসি মূল্যের বিশাল ব্যবধানের টাকা অফশোর বা বিদেশি অ্যাকাউন্ট থেকে যাচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসছে। এই আইনি ফাঁকফোকর বদলে আপনাদের উদ্যোগ কী? দেখেন, এখানে আমাদের এখানে কোনো উদ্যোগটার কিছু নাই, দুইটা ভিন্ন বিষয়। আমরা যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করি, এর একটা বড় অংশের অফিস হলো হংকং, সিঙ্গাপুরে, ইদানিং দুবাইও শুরু হয়েছিল। তারা তাদের বিজনেস মডেলটা ট্যাক্সেশনের কারণে এইভাবে করে, তাদের অধীনেই, আমি এখন কোনো বাইরের নাম বলতে চাই না, তাদের রিটেল একটা উইং আর তাদের ট্রেডিং একটা উইং। ট্রেডিং অফিসগুলো আমাদেরকে অর্ডার দেয়, এই জন্য এলসি আসে হংকং থেকে, সিঙ্গাপুর থেকে, শিপমেন্ট হয় ইউরোপে, আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন কর্নারে, পেমেন্ট আমরা পাই ফ্রম হংকং। এখানে আরও একটা বিষয় এসছে, এলসি সিস্টেমই উঠে যাচ্ছে। এখন আমরা ব্যবসায়ী করি কন্ট্রাক্টের থ্রুতে এবং ডিফার্ড। মাল্টিন্যাশনাল যারা রেপুটেড কোম্পানি, তাদের ক্রেডিট রেটিংয়ের ভিত্তিতে, কিন্তু কন্ট্রাক্টের ভিত্তিতে আমরা করি। সুতরাং এইটা জেনারেলাইজ করা যাবে না যে এইভাবে টাকা চলে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে কিছু কিছু ভুইফোড় বাইং হাউস, সবাই না, বাইং হাউস এখানে আসছে, তারা নোয়িংলি অর্ডার দিচ্ছে, সেই অর্ডারের প্রাইসও অনেক বেশি দেখাচ্ছে, এই ফাঁদে আমাদের অনেক মেম্বার পড়ছে। গুডস রেডি করার পরে তখন তারা আবার নিচ্ছে না, অথবা পোর্টে যাওয়ার পরে তারা ডিসকাউন্ট চাচ্ছে। এইভাবে কিছু টাকা হলো আপনার লন্ডারিং। ডকুমেন্ট ছাড়া মাল রিলিজ করছে, তাও তো হচ্ছে। ডকুমেন্ট ছাড়া রিলিজ করলে তখন আমরা শিপিং লাইনকে বা এই যে যারা ফ্রেট ফরওয়ার্ড তাদেরকে অ্যাকাউন্টেবল করছি, কিন্তু তারা বিক্রি করছে, পোর্টে রেখে দিচ্ছে। আর পোর্টের ড্যামারেজের কারণে আমরা অনেক সময় বাধ্য হচ্ছে ডিসকাউন্ট দিতে। তো এই এলসি সিস্টেমটা প্রায় উঠেই গেছে। আর হংকং, সিঙ্গাপুর, দুবাইয়ে টাকা রাখার বিষয়টা না, কারণ হলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের ট্রেডিং কোম্পানি এখানে করছে, আর তাদের তো বাংলাদেশে অফিসও আছে অনেকের। আচ্ছা, আমার সময়ও শেষ হচ্ছে, তবু আরও দুটো প্রশ্ন করে দিতে চাই আপনার কাছে। বাংলাদেশে প্রায় 80% রপ্তানি বায়ার ডমিনেটেড বিদেশি ফ্রেইট ফরওয়ার্ডারদের মাধ্যমে হয়, যারা প্রায়ই ব্যাংক এন্ডোর্সমেন্ট ছাড়াই মালামাল ছাড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া যায়। আমি একটু আগে যে বলছিলাম, এরপর বায়াররা ভুয়া অজুহাতে নিজেদের দেউলিয়া ঘোষণা করে বা ডিসকাউন্ট দাবি করে রপ্তানিকারকদের জিম্মি করে থাকে। এই ব্যাপক জালিয়াতি রোধে বিজেপির কাছে
সুনির্দিষ্ট কোনো ডেটা বা কার্যকর কোনো মনিটরিং ব্যবস্থা আছে কিনা? প্রথমে হচ্ছে যে 80% 90% ফ্রেট ফরওয়ার্ডার তাদের নমিনেটেড আরও বেশি। এই কারণে বেশি, আমরা ব্যবসাটা করি এফওবি, অর্থাৎ আমাদের দায়িত্ব হলো চিটাগাং পোর্ট অথবা অন্য পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। ফ্রেট ডিউটি সব তারা সিদ্ধান্ত নেয়, তাদের বিষয়, বা আমাদের বিজনেস মডেলটা এটা। সুতরাং যেহেতু পেমেন্ট তারা করবে, সিএনএফএ করেন না? না, সিএনএফ এর বিলো 5%। ওটা সিএনএ বলবো না, ওটা বলবো এলডিপি, ল্যান্ডেড ডিউটি পেইড। যারা সরাসরি জাহাজ ভাড়া দিবেন, ওই ডেস্টিনেশনে কোনো ডিউটি থাকলে সেই ডিউটি পে করে একেবারে বাইরের দোরগোড়ায় পৌঁছে দিবেন, এই পরিমাণ 5%-এর বেশি না। বাকিটা হলো এফওবি। তো সুতরাং এফওবি হইলে ফ্রেট যেহেতু উনি দিবেন, তা উনি নমিনেট করবেন, এটার মধ্যে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ নাই। পরে যেটা আপনি বলছেন, এই ভুইফোড় কিছু বায়ার তারা নেওয়ার পরে যখন গুডস পৌঁছালো, তখন হলো আপনার ডিসকাউন্ট ক্লেম। তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করার ক্ষেত্রে বাইং হাউস অ্যাসোসিয়েশন আছে, ওদের সাথে বিজিএমএ বিকেএমএ মিলে একসাথে কাজ করছি। বাইং হাউস অ্যাসোসিয়েশনের মেম্বার না হলে যেন ব্যবসা না করে, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা অচিরেই আন্ডারস্ট্যান্ডিং হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। মানে যে এসছেন এবং একটা সাবজেক্ট যেটা সবাই জানে চেনে, কিন্তু তার ব্যবসার প্যাটার্ন সম্পর্কে সবাই খুব জানে না। আবার এই ব্যবসা এখন একভাবে জাতীয় অর্থনীতির সাথে যুক্ত, জাতীয় সমাজনীতি বা রাজনীতির সাথে একভাবে যুক্ত। তা আমরা শেষের দিকে যেতে পারিনি, যতখানি পর্যন্ত গেছি তার জবাব আপনি যা দিয়েছেন আমি মনে করি দর্শকরা যথেষ্ট উপকৃত হয়েছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা খুবই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি, বিজেপি সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। তিনি এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলেছেন এবং কীভাবে জাতীয় স্বার্থকে রক্ষা করেও ব্যবসাটাকে অনেক প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে দিয়ে যাচ্ছেন তারা, সেই সম্পর্কে বলেছেন। ব্যবসা, বাণিজ্য, শিল্প, সার্ভিস সেক্টর সব কিছু মিলেই দেশের অর্থনীতি গড়ে তোলবার জন্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই আরও এগিয়ে যাব, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।